আমাদের দৈনন্দিন জীবনে কি করছি, কোথায় যাচ্ছি কিংবা কি খাচ্ছি এই সব কিছুই কিন্তু ডেটার অন্তর্ভুক্ত। কিন্তু কখনো ভেবে দেখেছো এই সিক্রেট ডাটাগুলো যদি কোনো হ্যাকারের হাতে পড়ে যায় তাহলে কি হতে পারে? আমাদের অজান্তেই আমরা অনলাইনের এক অদৃশ্য জালে জড়িয়ে পড়েছি, যেখানে নিরাপত্তা বলে আসলেই কিছু নেই। আজ আমরা এটাই জানতে চলেছি 2018 সালে মুক্তি পাওয়া ক্রাইম থ্রিলার মুভি গুলটুর এক্সপ্লেনেশনে, যেখানে আমাদেরকে অনলাইনে লুকিয়ে থাকা অন্ধকার দুনিয়া সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। তো চলো আর প্যাচাল না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা পুলিশের কাস্টাডিতে একজন লোককে দেখতে পাই, যাকে পুলিশ মূলত একটা মার্ডার কেসের জন্য গ্রেফতার করেছিল। সেই লোকটি একজন মেয়েকে খুব নির্মমভাবে হত্যা করেছে, তাই পুলিশ তার খুনের উদ্দেশ্য কি তা জিজ্ঞেস করলে লোকটা বলে, তাকে খুন করার আমার কোনো মোটিভই ছিল না, আমি জাস্ট সেই মেয়েটাকে হত্যা করেছি কারণ তাকে মারার জন্য অনলাইনে হাইয়েস্ট বেট ফিক্স করা হয়েছিল। এরপরে আমরা একজন পুলিশ অফিসারকে তার রুমে যেতে দেখতে পাই, যেখানে আগে থেকেই কাবেহা নামের একটা মেয়ে বসেছিল। সেই অফিসার যখন তাকে প্রশ্ন করে তার পুলিশ কমপ্লেন দিতে এত দেরি হয়েছে কেন, তখন সেই মেয়েটা বলে, ব্যক্তিগত কিছু সমস্যার জন্য আমি ঘর থেকে তেমন একটা বেরোতে পারিনি। এরপর সেই পুলিশ অফিসার মেয়েটির কমপ্লেন নিয়ে চলে যায় একটা সিক্রেট জেলে, যেখানে সিআইএ আবিনাশ আগে থেকেই দুজন ছেলেকে টর্চার করছিল। এখানে একজনের নাম ছিল আলোক, যে হচ্ছে আমাদের এই মুভির প্রধান চরিত্র, এবং অন্যজনের নাম আস্থি, যে ছিল আলোকের সবচেয়ে ভালো বন্ধু। তারা দুজন বন্ধু এই পর্যায়ে কিভাবে এসেছে এবং কেন এসেছে, এছাড়া কাবেহি নামের মেয়েটার কোন বিষয় নিয়ে কমপ্লেন করেছে তা আমরা মুভির আগে গিয়ে জানতে পারবো। তো এর পরের সিনে আমরা ফ্ল্যাশব্যাক দেখি, যেখানে আলোক আর আস্থি নতুন একটা ভার্সিটিতে ভর্তি হয় তাদের ইঞ্জিনিয়ারিং পড়াশোনা কমপ্লিট করার জন্য। কিন্তু ভার্সিটির প্রথম দিনেই কিছু সিনিয়র আলোক আর আস্থিকে র্যাগিং করা শুরু করে এবং তাদের দুজনকে আদেশ দেয় যে হয় তোরা নীল ছবির কোনো সিন আমাদেরকে অ্যাক্টিং করে দেখাবি, নয়তো আমাদেরকে রাবনে বানাদি জোরে মুভি টিকিট ম্যানেজ করে দিবি। এখন সিদ্ধান্ত তোদের, তোরা কোনটা করবি। তখন আলোক মুভির টিকিটটা ম্যানেজ করে দেওয়ার কথা বলে, কিন্তু আলোকের পক্ষে সেই টিকিটগুলো কেনা একেবারেই সম্ভব ছিল না, কেননা আলোক ছিল একজন অনাথ এবং তার পক্ষে তো টিকিট কেনা দূরে থাক, নিজের খরচ চালাতে অনেক কষ্ট হয়ে যায়। এছাড়াও ভার্সিটিতে আলোক সম্পূর্ণ ফ্রিতে পড়তো, কারণ তার রেজাল্ট অনেক ভালো থাকায় সে ভার্সিটির তরফ থেকে সম্পূর্ণ ফ্রিতে পড়ার জন্য একটা স্কলারশিপ পেয়েছিল। তো আলোক সেই টিকিটগুলো ম্যানেজ করার জন্য তার বন্ধু থেকে একটা ল্যাপটপ ধার করে এবং এবার সে সিনেমা হলের ওয়েবসাইট হ্যাক করে সিনিয়রদের জন্য টিকিট ম্যানেজ করে ফেলে। এখন এই ঘটনায় আলোক পুরো ভার্সিটির আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়, এমনকি বিষয়টা প্রিন্সিপালের কানে পর্যন্ত পৌঁছে যায়। তখন প্রিন্সিপাল আলোককে ডেকে এনে তাকে জিজ্ঞেস করে যে সে এমন কাজ কেন করেছে যার কারণে তার ক্যারিয়ার পুরো ঝুঁকিতে পড়তে পারে। তখন আলোক সবকিছু খুলে বলে এবং সে এই কাজের জন্য ক্ষমা চাইলে প্রিন্সিপাল বলে, ভার্সিটি হচ্ছে এমন একটা জায়গা যেখানে তুমি যদি কোনো ভুল করো তাহলে তোমাকে সুযোগ দেওয়া হবে, কিন্তু বাইরের বাস্তব দুনিয়াতে কখনোই তুমি এমন সুযোগ পাবে না। তাই তোমার উচিত এই বুদ্ধিমত্তা এমন জায়গায় লাগানো যেটা এখনো পর্যন্ত মানুষ বের করতে পারেনি, আর তাহলেই তুমি এই আইজি লাইনে সফলতা পাবে। আলোকের কাছে তার প্রিন্সিপালের বলা প্রতিটা কথাই অনেক ভালো লাগে এবং সে তার ভুলের জন্য আবারও ক্ষমা চেয়ে নেয়। এরপর আমরা আলোককে তার ক্লাসরুমে দেখতে পাই, যেখানে শিবানী নামের একটা মেয়ের সাথে আলোকের রিলেশন হয়, কিন্তু ভার্সিটির শেষ দিনে আলোক শিবানীর সাথে ব্রেকআপ করে নেয়। আসলে আলোক ছিল অনেক গরিব, যার কারণে আস্থি ছাড়া তার আর কোনো বন্ধু বান্ধব ছিল না। অন্যদিকে শিবানী অনেক ভালো ফ্যামিলি থেকে বিলং করতো, যার কারণে তার বন্ধু বান্ধব ছিল অনেক। শিবানী প্রায় সময় আলোককে রেস্টুরেন্টে খেতে নিয়ে যেত, এছাড়াও সে আলোককে দামি দামি উপহার স্বরূপ জামা কাপড় কিনে দিত। তাই আলোক মনে করতো যে সে শিবানীকে তেমন একটা সুখী রাখতে পারবে না এবং তারা দুজনেই ভিন্ন ক্যাটাগরির লোক। তাই আলোক শিবানীকে এই বলে ব্রেকআপ করে নেয় যে সে তার জীবনে অনেক বড় কিছু করতে চায়, তাই সে এই ব্রেকআপ করে নিচ্ছে। এর পরের দৃশ্যে আমরা আস্থি আর আলোককে একটা অফিসের বাইরে দেখতে পাই, যেখানে আস্থি মূলত একটা ইন্টারভিউ দিতে এসেছিল। তবে আজকের ইন্টারভিউ সহ এখনো পর্যন্ত সে মোট 3টা ইন্টারভিউ দিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সে কোনো জায়গায় জব করতে পারেনি। তখন আস্থি নিরাশ মনে আলোককে জিজ্ঞেস করে যে তার ইন্টারভিউ কেমন চলছে। উত্তরে আলোক জানায়, আমি এখানে কোনো ইন্টারভিউ দেইনি এবং ভবিষ্যতে আমার চাকরি করার কোনো ইচ্ছেও নেই, কেননা আমি কারো আন্ডারে চাকরি করতে চাই না, নিজে একটা স্টার্ট আপ শুরু করে নিজের ভবিষ্যৎ নিজেই গড়ব। এরপর সিন পরিবর্তন হয়ে চলে আসে 3 বছর পর। এখানে আমরা দেখি আলোক এখন একটা রেস্টুরেন্টে চাকরি করছে। একদিন রেস্টুরেন্টে সুশীল নামের একজন লোক বেহুশ হয়ে নিচে পড়ে গেলে আলোক দ্রুতই সেই লোকটাকে হসপিটালে নিয়ে যায় এবং টেবিলের উপরে থাকা সুশীলের ল্যাপটপটা নিজের কাছে রেখে দেয়।
পরের দিন সেই লোকটা আবারও রেস্টুরেন্টে আসলে আলোক তাকে তার ল্যাপটপটা ফেরত দিয়ে ফেলে। এছাড়াও আলোক রেস্টুরেন্টে পার্ট টাইম চাকরি করার পর ফুল টাইম হিসেবে একটা কম্পিউটার ট্রেনিং সেন্টারে লেকচারার হিসেবে কাজ করছিল। সেদিনই পূজা নামের এক মেয়ে সেই ট্রেনিং সেন্টারে লেকচারার হিসেবে জয়েন হলে আলোকের সঙ্গে তার পরিচয় হয়। অন্যদিকে আস্তিকে আমরা একটা ইন্টারনেট ক্যাফে চালাতে দেখি, পাশাপাশি তার কাবেহা নামের একটা মেয়ের সাথেও সম্পর্ক ছিল, যাকে আমরা সিনেমার শুরুতে পুলিশ স্টেশনে দেখেছিলাম। কাবেহা যখনই বাসায় একা থাকতো, আস্তি তার সমস্ত কাজকাম ফেলে কাবেহার সাথে সময় কাটাতে চলে আসতো। আর এখানে কি সময় কাটাতো এটা তো তোমরা বুঝতেই পারছো। যাই হোক, পরবর্তী দৃশ্যে আমরা পূজাকে দেখতে পাই যে আলোককে তার সঙ্গে কফি খাওয়ার জন্য ইনভাইট করলে আলোক ব্যস্ত থাকার কারণে প্রথমে যেতে রাজি না হলেও পূজার বারবার রিকোয়েস্টে আলোক শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। এখানে পূজার কথাবার্তা দেখে বোঝা যাচ্ছিল যে সে ধীরে ধীরে আলোককে পছন্দ করা শুরু করেছে এবং আলোকও ব্যাপারটা বুঝতে পারে। এরপর আমরা কিছু পুলিশের গাড়িকে সেই বিল্ডিং এ প্রবেশ করতে দেখতে পাই যেখানে আস্থির গার্লফ্রেন্ড কাবেহা থাকতো। সেখানে একটা অ্যাপার্টমেন্টে একটা মেয়ের ক্ষতবিক্ষত লাশ পাওয়া গিয়েছে, তাই পুলিশ সেখানে এসেছে লাশটার ব্যাপারে ইনভেস্টিগেশন করতে। এসআই অবিনাশ যখন সেই অ্যাপার্টমেন্টে যায় তখন সে দেখতে পায় মেয়েটার একটা হাত রয়েছে অ্যাকোয়ারিয়ামের ভিতরে। এছাড়াও মেয়েটার মাথা ছিল তার খাটের নিচে এবং বাকি শরীরটা ছিল ফ্যানের সাথে ঝোলানো। সেখানে খুনি মেয়েটার রক্ত দিয়ে আলাদা আলাদা জায়গায় লেখা ছিল যে এটা কোনো মার্ডার নয়, এটা হচ্ছে একটা আর্ট, এবং সে দেওয়ালে লিখে দিয়েছিল রেড রুম। তখন একজন পুলিশ এসআই অবিনাশকে বলতে থাকে খুনিকে মেয়েটি পার্সোনালি চিনত, কারণ মেয়েটার শরীরে জোর জবরদস্তি বা হাতাহাতির কোনো চিহ্ন পাওয়া যায়নি। যদি মেয়েটি খুনিকে না চিনত তাহলে অবশ্যই সেখান থেকে পালানোর চেষ্টা করত। এখানে বলে রাখা ভালো, খুনি হচ্ছে সেই ব্যক্তি যাকে আমরা মুভির শুরুতে পুলিশের হাতে টর্চার হতে দেখেছিলাম। এরপর আমরা আস্তিকে পূজার ফ্রেন্ড স্মিতার সাথে কথা বলতে দেখতে পাই যে অনেক আগে থেকেই সেই অফিসে কাজ করছিল। স্মিতা একবার পূজাকে বলছিল যে সে আলোককে অনেক পছন্দ করে, কিন্তু কখনোই বলতে পারেনি কারণ আলোক কোনো মেয়ের সাথে তেমন একটা কথা বলতো না। অন্যদিকে আস্থির একটা গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও সে আলোকের নাম ব্যবহার করে স্মিতার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতে থাকে। আসলে আস্থি একজন মেয়েবাস ছেলে ছিল, এমনকি সে একদিন আলোকের নতুন বান্ধবী পূজাকেও মেসেজ পাঠিয়েছিল। তবে আলোক আগেই পূজাকে সতর্ক করে দিয়েছিল যে সে যেন আস্থির সাথে সেমন একটা কথা না বলে। এরপর আমরা খুনির ভাইকে এসআই অবিনাশের সাথে কথা বলতে দেখি, যেখানে খুনির ভাই বলতে থাকে যে আমার ভাই মানসিকভাবে অসুস্থ, সে বেশিরভাগ সময় স্বাভাবিক থাকলেও মাঝে মাঝে সে আউট অফ কন্ট্রোল হয়ে পড়ে। এছাড়াও সমাজে আমাদের একটা মান সম্মান রয়েছে, তাই তুমি যেভাবেই হোক আমার ভাইকে এই কেস থেকে বাঁচাও, এর বিনিময়ে তোমার যত টাকা প্রয়োজন আমি তোমাকে দিয়ে দেব। তাই পুলিশ সন্দেহভাজন একজন লোককে ধরে টর্চার করতে থাকে, কিন্তু টর্চারের মাত্রাটা এতই বেশি ছিল যে সন্দেহভাজন লোকটা সেখানেই মারা যায়। এরপর অফিসার অবিনাশের অ্যাপার্টমেন্টের দারোয়ান থেকে জানতে পারে যে আস্থি নামের এক ছেলে খুনের দিন সেই অ্যাপার্টমেন্টে এসেছিল। তখন এসআই অবিনাশ পেয়ে যায় এক মক্ষম সুযোগ এবং সে হুকুম দেয় আস্থিকে ধরে আনার জন্য। আর এখানে আমরা বুঝতে পারি যে এসআই অবিনাশ টাকার জন্য যে কোনো কিছুই করতে পারে। এরপর আমরা দেখি আস্থি স্মিতার সাথে চ্যাটিং এ ব্যস্ত। ঠিক তখনই দুজন পুলিশ এসে আস্থিকে জিজ্ঞেস করে যে আস্থির বাসা কোথায়, কিন্তু আস্থি তখন স্যাস্ট্রামো করতে এতটাই ব্যস্ত ছিল যে সে তার নিজের নামটাই ভুলে গিয়েছিল। পুলিশরা জানতোই না যে এটাই আস্থি, তাই তারা আস্থিকে বলে আস্থির ভাষাটা চিনিয়ে দিতে, কিন্তু আস্থি তখন এতটাই অমনোযোগ ছিল যে সে পুলিশদের তার বাসা পর্যন্ত নিয়ে যায়। পুলিশরা দরজায় বেশ কিছুক্ষণ কড়া নাড়লে যখন ভিতর থেকে কেউ খোলে না তখন তারা সেখান থেকে চলে যায়, কিন্তু আস্থি তখনও এক মনে স্মিতার সাথে চ্যাটিং করছিল। এরপর আলোক বাসায় আসলে আস্থি যখন পূজার ব্যাপারে জিজ্ঞেস করে তখন তার কিছু একটা মনে পড়লে সে দ্রুত অফিসে চলে যায় পূজার সাথে দেখা করতে, কিন্তু ততক্ষণে পূজা অফিস থেকে চলে গিয়েছিল। আসলে পূজা আগে আলোককে বলেছিল যে আজ সে শাড়ি পরে আসবে, তাই সে যেন তাড়াতাড়ি আসে, কিন্তু আলোক সে কথা ভুলেই গিয়েছিল। তারপর থেকে পূজা আলোকের সাথে অভিমান করতে থাকলে আলোক বারবার পূজার রাগ ভাঙানোর চেষ্টা করতে থাকে। এরপর আমরা আস্তিকে স্মিতার সাথে চ্যাট করতে দেখতে পাই, যেখানে তারা একে অপরের সাথে এতটাই ঘনিষ্ঠ হয়ে গিয়েছিল যে তারা নিজেদের নোটস পর্যন্ত একে অন্যের সাথে শেয়ার করতে থাকে। পরের দিন আলোক পূজার মন ভালো করতে তার নিজের বাসায় নিয়ে যায় এবং একটা শাড়ি উপহার দেয়। ধীরে ধীরে তাদের মধ্যে একটা সুন্দর মুহূর্তেরও সৃষ্টি হয়। এই সময় পূজা আলোকের কম্পিউটারে কিছু একটা দেখার জন্য তার পাসওয়ার্ড জানতে চাইলে আলোক তাকে সেটা দিয়ে দেয়। এখন অতিরিক্ত রাত হওয়ার কারণে আলোক পূজাকে তার হস্টেল পর্যন্ত ছেড়ে আসে এবং বাসায় ফিরে ঘুমোতে যাবে, ঠিক তখনই হঠাৎ পুলিশ এসে তাদের দুজনকে ধরে নিয়ে যায় সেই সিক্রেট জেলে, যেটা আমরা মুভির শুরুতে দেখেছিলাম। তখন আলোক তাদের এখানে কেন আনা হয়েছে জিজ্ঞেস করলে পুলিশ তাদের কিছুই বলতে চায় না। তবে এবার ঘটে এক অন্য কাহিনী। ঠিক তখনই পূজা সেখানে চলে আসলে আমরা বুঝতে পারি যে মূলত পূজা হচ্ছে একজন সাইবার ক্রাইমের আন্ডার কভার অফিসার, যার আসল নাম হচ্ছে আনাকা। পূজাকে দেখে তো তারা দুজনে অনেক অবাক হয়ে যায়। ঠিক তখনই পূজা বলতে থাকে
তোমরা সরকারের ডেটা সার্ভার হ্যাক করে সকল তথ্য চুরি করেছো, এবার আমাকে বলো সেগুলো তোমরা কোথায় রেখেছো। তখন আলোক বলে যে তুমি কোন ডেটা সেন্টারের কথা বলছো, আমরা তো কোনো ডেটা চুরি করিনি। তখন পূজা আর কোনো কথা না বলে সে বাইরে এসে অবিনাশকে নির্দেশ দেয় যে এদের হাত পা গুড়িয়ে হলেও যেন তাদের কাছ থেকে ইনফরমেশন বের করা হয়। আসলে কিছুদিন আগে বেঙ্গালুরুর একটা ডেটা সেন্টার থেকে সাধারণ মানুষের অনেক গুরুত্বপূর্ণ তথ্য হ্যাক হয়ে যায়। সেই হ্যাকিংটা করা হয়েছিল সেই প্রতিষ্ঠান থেকে যেখানে আলোক লেকচার দিত। এই কারণে পূজা সেখানে আন্ডারকভার এজেন্ট হিসেবে যোগ দেয় এবং জানতে পারে যে পুরো প্রতিষ্ঠানে আলোকের চেয়ে মেধাবী আর কেউই নেই। তাই তার সন্দেহ হয় যে এই হ্যাকিং এর পিছনে আলোকই থাকতে পারে। এছাড়াও পূজা ইচ্ছা করে সেদিন আলোকের বাসায় গিয়ে তার কম্পিউটারের পাসওয়ার্ড চেয়েছিল যেন সেখানে সে গুরুত্বপূর্ণ কোনো তথ্য বের করতে পারে, কিন্তু সে সেখানে তেমন কিছু না পাওয়ার কারণে শেষে পুলিশকে পাঠিয়ে আলোককে গ্রেফতার করেছিল যাতে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আলোকের ওই ডাটাগুলো কোথায় রেখেছে তা সে জানতে পারে। সেদিনই পূজা ওই ডাটা সেন্টারে কর্মরত পানিশ নামের এক ছেলের কাছে যায় এবং তার কাছে সাহায্য চায় এই কেসটা সমাধান করার জন্য। পূজা পানিশকে কেসের ব্যাপারে সব খুলে বলে এবং পানিশকে দায়িত্ব দেয় যে আলোক দ্বারা লুকানো ডাটাগুলো খুঁজে বের করার জন্য। এছাড়া সে পানিশকে এই কাজের জন্য এই কারণে বেছে নিয়েছিল যে কারণ পানিশ তার এই জবে আগে ছোটখাটো হ্যাকিং করে বেড়াতো। এরপর পূজা পানিশকে নিয়ে চলে যায় সিএম এর কাছে এবং তাকে বলতে থাকে 2009 সালে সরকার প্রত্যেক নাগরিকের নাম, ঠিকানা, ছবি, ফিঙ্গারপ্রিন্ট এবং আইরিশ সংগ্রহ করে সুধা নামের একটা প্রোগ্রাম বের করেছিল। এই প্রোগ্রামটা এর জন্য তৈরি করা হয়েছিল যাতে কোনো নাগরিক ফেক আইডেন্টিটি নিয়ে না থাকতে পারে। কিন্তু কিছুদিন আগে আমাদের এই তথ্যগুলো একজন হ্যাকার চুরি করে ফেলেছে। আমাদের কাছে এই তথ্যগুলো ঠিকই আছে, কিন্তু সেই তথ্যগুলো কপি করে হ্যাকার নিজের কাছেও রেখে দিয়েছে। এটা শুনে সিএম এবং পানিশ দুজনেই অনেক অবাক হয়ে যায়। তখন সিএম একটু রেগে বলে যে এত সিকিউরিটি থাকা সত্ত্বেও হ্যাকার কিভাবে ডাটা সেন্টারে সব তথ্যগুলো হ্যাক করেছে। তখন পানিশ বলে যে হ্যাকার চাইলে যে কোনো স্থান থেকে তথ্যগুলো হ্যাক করতে পারে, তবে আমার মনে হয় না যে সে ডাটা সেন্টারে এসে তথ্যগুলো হ্যাক করেছে। তখন সিএম এই ডাটাগুলো চুরি হলে কি সমস্যা হতে পারে সেটা জিজ্ঞেস করলে পানিশ বলে এতে ঝুঁকির মাত্রা অনেক, কারণ প্রত্যেকটা মানুষের সুধা অ্যাকাউন্টের সাথে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকে, আর এই ব্যাংক অ্যাকাউন্টগুলোর অ্যাক্সেস নিতে হলে হ্যাকারের প্রয়োজন হবে তাদের ফিঙ্গারপ্রিন্ট, যা এই মুহূর্তে সেই হ্যাকারের কাছে আছে। যদি হ্যাকার প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে মাত্র 1 টাকা করেও হাতিয়ে নেয় তাহলে একবার ভাবুন সে কত টাকা হাতিয়ে নিতে পারবে। এছাড়াও হ্যাকারের কাছে টাকা হাতিয়ে নেওয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে সেসব ব্যক্তি থেকে যাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রচুর পরিমাণের ব্ল্যাক মানি রয়েছে। যেহেতু তারা এই টাকাগুলো ইলিগাল পথে কামিয়েছে সেহেতু তারা এই ব্যাপারে কিছুই পুলিশকে জানাতে পারবে না। এছাড়া এই সকল ডাটা বিক্রি করার জন্য ইন্টারনেটে একটা বড় মার্কেট প্লেসও আছে। এরপর সিএম সেই মার্কেটের ব্যাপারে কিছু বলতে বললে পানিশ বলে আমরা যখন ইন্টারনেটে কারোর সাথে ভিডিও কলে কথা বলি বা মেসেজ দেই তখন আমাদের মধ্যে গোপন কিছু শেয়ার হতেই পারে, আর এই তথ্যটা একজন হ্যাকার এই মার্কেট প্লেসে পণ্য হিসেবে বেচাকেনা করে। এছাড়া এই মার্কেট প্লেসে মানুষ হত্যা করার জন্য খুনিও ভাড়া করা যায়, যাকে আমরা বলি রেড রুম। এখানে কিছু সাইকো বড় লোক টাকা দিয়ে মানুষ হত্যা করাতো এবং এগুলো তারা লাইভে দেখে অনেক মজা পেত। এছাড়াও এখানে বন্দুক থেকে শুরু করে যে কোনো ধরনের ড্রাগসও কেনা বেচা হয়। এই সব শুনে সিএম বলে আমি তো এত বছর ধরে রাজনীতি করলেও এরকম ঘটনা ক্যারিয়ারে এই প্রথম ঘটছে। তোমরা চাইলে পুরো পুলিশ ফোর্স নিয়ে এই কেসটির কাজ করতে পারো, কিন্তু তোমরা এটা নিশ্চিত করবে যে একজন সাধারণ মানুষের কষ্টের 1 টাকাও যেন সেই হ্যাকার চুরি করতে না পারে। তাই দ্রুত সেই হ্যাকারকে ধরো এবং ডেটাগুলো ফেরত নিয়ে আসো। এর পরের সিনে আমরা কাবেহাকে সে পুলিশ অফিসারের রুমে দেখতে পাই, যে সিনটা আমরা মুভির শুরুতে দেখেছিলাম। এখানে কাবেহা মূলত আস্থির মিসিং রিপোর্ট করতে এসেছিল, কারণ অনেক দিন ধরে আস্থির ফোন বন্ধ দেখাচ্ছে। আসলে আস্থি যখন কাবেহাকে চিট করে স্মিতার সাথে কথা বলছিল তখন থেকেই আস্থি তার সিম চেঞ্জ করে ফেলে, আর যার কারণে কাবেহা আর আস্থির সাথে যোগাযোগ করতে পারছিল না। কিন্তু কাবেহা তো আর জানে না যে আস্থি তার সাথে চিট করছে। তখন পুলিশ বলে যে মার্ডারের দিন আস্থি বাদে আর কেউ সেই অ্যাপার্টমেন্টে ঢোকেনি, তাহলে তুমি কিভাবে শিওর যে এই লোকটাই সেই মেয়েকে খুন করেছে? তখন কাবেহা বলে যে সেই লোকটাকে আমি প্রায় সময় ওই মেয়েটির বাসায় আসতে দেখতাম। এছাড়া সেই মেয়েটি যেদিন খুন হয়েছিল সেদিনও আমি তাকে মেয়েটার সাথে বের হতে দেখেছি। আসলে লোকটি হচ্ছে সেই ব্যক্তি যাকে আমরা মুভির শুরুতে টর্চার হতে দেখেছি। তখন অফিসার আস্থির সাথে তার কি সম্পর্ক জিজ্ঞেস করলে কাবেহা বলে আস্থি তার বয়ফ্রেন্ড এবং প্রায় সময় সে আমার সাথে দেখা করতে অ্যাপার্টমেন্টে আসতো। এগুলো শুনে পুলিশও একবারে অনেক কনফিউজ হয়ে যায় এবং বুঝতে পারে না যে তারা কেন আলোক আর আস্থিকে গ্রেফতার করেছে। এর পরের সিনে আমরা সাইবার ক্রাইম অফিসে পূজা এবং পানিশকে কথা বলতে দেখি, যেখানে পূজা ব্যাখ্যা করছিল কিভাবে ডেটাগুলো চুরি হয়েছে। পূজা জানায় এই ডেটাগুলো হ্যাক করা হয়েছিল বেঙ্গালুরুর একটা ট্রেনিং সেন্টার থেকে। আমাদের এই ডেটা সেন্টারে প্রথমবারের মতো অ্যাটাক হয়েছিল 13 আগস্ট একটা ভাইরাস ইমপ্লিমেন্টের মাধ্যমে, যা করা হয়েছিল আমাদেরই একজন এমপ্লয়ের ল্যাপটপ থেকে।
তাদের সেই এমপ্লয়ের নামটাই হচ্ছে সুশীল। তবে 12ই আগস্ট সুশীল যখন একটা ক্যাফেতে বসে কফি খাচ্ছিল তখন সে হঠাৎ অজ্ঞান হয়ে যায় এবং দ্রুত তাকে হসপিটালে নেওয়া হয়, কিন্তু তার ল্যাপটপটা তখনও ক্যাফেতেই রয়ে গিয়েছিল, যার ফলে পরের দিন সুশীল যখন তার ল্যাপটপ নিতে ক্যাফেতে ফিরে আসে তখন যার কাছ থেকে সে ল্যাপটপটা নেয় সে আর কেউই নয়, সে ছিল আলোক। তাই আমার সম্পূর্ণ বিশ্বাস যে এই ডেটাগুলো চুরির পিছনে আলোকেরই হাত রয়েছে। যাক, এরপর সিনে আমরা আলোক আর আস্তিকে এসআই অবিনাশের হাতে অনেক টর্চার হতে দেখি এবং এসআই আলোককে মারতে মারতে বলে যে সব কিছুর একটা মূল্য রয়েছে, নিশ্চয়ই তুই এমন কিছু চুরি করেছিস যা অনেক মূল্যবান, তাই আমাকে বল সেটা তুই কোথায় রেখেছিস। কিন্তু আলোক কিছু না বললে এসআই যখন মারতেই যাবে তখন পূজা এসে সেখানে থামিয়ে দেয়। এরপর পূজা আলোকের দিকে তাকিয়ে বলে, তোমাকে এই পরিস্থিতিতে দেখে আমার অনেক খারাপ লাগছে, কিন্তু এর জন্য তুমি নিজেই দায়ী, তাই তুমি যত দ্রুত আমাদেরকে সেই ডাটা ফেরত দেবে ততই তোমার জন্য মঙ্গল হবে। তখন আলোক তার কাছে কোনো ডাটা নেই বললে পূজা বলে, তোমার কথা বিশ্বাস না করার জন্য আমার কাছে অনেকগুলো কারণ রয়েছে। আমাদের ডেটা সেন্টারে যে ল্যাপটপ থেকে হ্যাক হয়েছিল সেটা একদিনের জন্য তোমার কাছে ছিল, এছাড়াও তুমি যে ল্যাপটপ দিয়ে ভাইরাস ছড়িয়েছ সেই কফি শপের ফুটেজও আমাদের কাছে রয়েছে, তাই ভালো হবে তুমি তোমার গুনাহ কবুল করে নাও, নয়তো এখানে ছটফট করে মরতে থাকো। এই কথাগুলো শুনে আলোক বলে, মাত্র এই কয়েকটা প্রমাণে তুমি আমাকে অপরাধী বানাতে পারবে না, আর প্রমাণ ছাড়া তুমি আমাকে বেশি দিন পুলিশ কাস্টাডিতেও রাখতে পারবে না। তখন পূজা জানায় যে কে বলেছে আমি তোমাকে পুলিশ কাস্টাডিতে রেখেছি, কারণ ধারণাও নেই যে তুমি এখন কোথায় আছো, এছাড়া তোমার খোঁজ নেওয়ার মতো তো কেউ বেঁচে নেই। তোমার মধ্যে যে ট্যালেন্ট রয়েছে চাইলে তুমি একটা সুন্দর জীবন কাটাতে পারো, তাহলে কেন তুমি এই ধরনের কাজ করছো। তখন অলোক বলতে থাকে, ছোটবেলায় বাবা মা মারা যাওয়ার পর আমি একটা এতিমখানায় বড় হই। আমি পড়ালেখায় অনেক ভালো ছিলাম এবং গণিত ছিল আমার প্রিয় সাবজেক্ট। আমি আমার গ্রামের প্রথম ছেলে ছিলাম যে পড়াশোনা করার জন্য শহরে এসেছি। আমি বেঙ্গালুরুতে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য এসেছিলাম, কিন্তু এখানে এসে আমি দেখতে পাই সবাই অনেক ভালো কাপড় চোপড় পরছে, মজা করছে, তারা সিনেমা হলে যে মুভিও দেখছে, প্রতিদিন তারা নতুন নতুন রেস্টুরেন্টে খাবার খেতে যায়, এক মোবাইলে বোর চলে আসলে অন্য একটা মোবাইল কিনে ফেলে, পছন্দের কালার অনুসারে তারা বাইকও পরিবর্তন করে। কিন্তু এরকম কিছুই আমার দ্বারা কোনোভাবেই সম্ভব ছিল না। রেস্টুরেন্টে গেলে আমি মেনুর দিকে তাকাতে ভয় পেতাম, কারণ সেগুলোর দাম ছিল আমার নাগালের বাইরে। নতুন জামা কাপড় কেনার কথা তো চিন্তাই করতাম না। আমি যখন হসপিটালে যেতাম তখন নিজের থেকে বেশি চিন্তা করতাম হসপিটালের বিল নিয়ে। আমার লাইফটা এভাবেই অনেক অভাব এবং বোরিংয়ে চলছিল। আমার সাথে তেমন কেউ বন্ধুত্ব করতো না, কারণ আমার গরিবই ছিল আসল কারণ। কিন্তু সেদিন সব চেঞ্জ হয়ে যায় যেদিন আমার সাথে পরিচয় হয় শিবানীর। শিবানী সব সময় নতুন রেস্টুরেন্টে আমাকে নিয়ে যেত, এছাড়াও আমাকে গিফট হিসাবে জামা কাপড়ও কিনে দিত। শিবানীর বাবা অনেক বড় ব্যবসায়ী থাকা সত্ত্বেও আমি জানতাম না কেন সে আমাকে এত পছন্দ করত। শিবানী যতদিন আমার লাইফে ছিল আমার জীবনটা খুব ভালোই চলছিল, কিন্তু যেদিন থেকে আমি শিবানীকে ছেড়ে দিই সেদিন থেকে আমার জীবন আবারও আগের মতো হয়ে যায়। তাই সেদিনই আমি ভেবে রেখেছিলাম যে আমি আমার পছন্দের লাইফ নিজের মতো করে গড়ব। এই লাইফটা গড়ার জন্য সবার কাছে অপশন থাকলেও আমার কাছে তা ছিল না। ভালো এবং খারাপের মধ্যে তুমি হয়তো যে কোনো একটা পথ বেছে নেবে, আমি ঠিক তেমনই করেছি যেটা আমার কাছে সঠিক মনে হয়েছে। এছাড়াও সত্যি কথা কি জানো, তোমার ইচ্ছায় আমি এখানে আসিনি, বরং আমি নিজেই চেয়েছিলাম তুমি আমাকে অ্যারেস্ট করো। আর এখানে আমি কতক্ষণ আটকে থাকবো সেটাও সম্পূর্ণ আমার ইচ্ছের উপরে নির্ভর করছে। হ্যাঁ, আমি যে সেই ডাটাগুলো চুরি করেছি সেটা শুধুমাত্র তুমি এবং তোমার ডিপার্টমেন্টই জানো, কিন্তু প্রমাণ হিসেবে তোমাদের দরকার পড়বে সেই ডেটাগুলো যা তোমরা কখনোই খুঁজে পাবে না। ভার্সিটি শেষ করেই আমি দ্রুত নিজের একটা কোম্পানি শুরু করতে চেয়েছিলাম এবং সেই পজিশনে যেতে আমি 3 বছর একটা প্ল্যানও করেছি, কিন্তু আমি যদি সৎ পথে এগোতাম তাহলে এই প্ল্যানটা বাস্তবায়ন করতে আমার প্রায় 15 বছর অপেক্ষা করতে হতো। আর এই প্ল্যানটা দ্রুত বাস্তবায়ন করার জন্য আমার দরকার ছিল একটা কি, যা আমি খুঁজে পাই ডাটা সেন্টারে কর্মরত একজন কর্মচারী সুশীলের মধ্যে। সে প্রায় আমাদের ক্যাফেতে আসতো এবং আমার দরকার ছিল তার সিস্টেমের লগইন পাসওয়ার্ড। তাই আমি তার বসার জায়গাগুলো পর্যবেক্ষণ করার জন্য সেখানে গোপন ক্যামেরা সেট করি। এক পর্যায়ে আমি তার লগইন পাসওয়ার্ড পেয়ে যাই, তবে এবার আমার প্রয়োজন ছিল তার ল্যাপটপ। তাই আমি একদিন সুশীলের কফিতে বেহুশ হওয়ার ওষুধ মিশিয়ে দিই এবং তাকে হসপিটালে পাঠিয়ে তার ল্যাপটপের ভিতরে একটা ভাইরাস ইনজেক্ট করে দিই। ফলে পরের দিন সুশীল আমার কাছ থেকে ল্যাপটপ নিয়ে যখন ডাটা সেন্টারে
সার্ভার কানেক্ট করে ঠিক তখনই আমি সেই ভাইরাসের মাধ্যমে ডাটা সেন্টারকে পুরো কবজায় নিয়ে আসি, আর এভাবেই আমি সকল ডেটাগুলো চুরি করে ফেলি। তবে মজার ব্যাপার হচ্ছে ঠিক এরপরেই তুমি আমার জীবনে আসো। একদিন তুমি আমাকে বলেছিলে যে যদি আমি তোমার জন্ম তারিখ বের করতে পারি তাহলে তুমি আমাকে একটা সারপ্রাইজ দেবে। সেই সারপ্রাইজ পাওয়ার জন্য আমাদের ইনস্টিটিউট থেকে তোমার ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করি এবং সেটাকে সফটওয়্যারের মাধ্যমে স্ক্যান করে জানতে পারি যে তোমার আসল নাম আনাকা এবং তুমি একজন সাইবার ক্রাইম অফিসার। তখনই বুঝতে পারি তুমি শুধু আমার সাথে প্রেমের অভিনয় করছো এবং পুলিশের নজর আমার উপরে আছে। এরপরে আমি আরো একটা প্ল্যান করি এবং তোমাকে যখন আমার বাসায় নিয়ে যাই তখন আমি ইচ্ছাকৃতভাবে আমার কম্পিউটারের পাসওয়ার্ড তোমাকে দেই যাতে তুমি নিজে চেক করে কিছু খুঁজে না পাও। আসলে তোমার আসল পরিচয় জানার পরে আমি আমার কাছে থাকা সমস্ত ডেটাগুলোকে নিরাপদ স্থানে সিকিউর করে ফেলি। পরবর্তীতে যখন তুমি সেই ডাটাগুলো খুঁজে না পেয়ে আমাকে পুলিশের মাধ্যমে গ্রেফতার করো তখনই আমার প্ল্যানের চূড়ান্ত ধাপ সফল হয়। কি বুঝতে পারলে তো, এই ছেলে কিন্তু যে সে খেলোয়াড় নয়। এর পরের দৃশ্যে আমরা পূজা এবং পানিশকে একসাথে দেখতে পাই যেখানে সে সকল রকম চেষ্টা করেও কোনো তথ্য প্রমাণ খুঁজে পায় না। তখন পূজা বলে আমাদেরকে একজন ইনভেস্টিগেটরের মতো নয় বরং একজন ক্রিমিনালের মতন চিন্তা করতে হবে। তখন পানিশ বলে হয়তোবা সে তার ডেটাগুলো কোনো বেস্ট ফ্রেন্ডের কাছে লুকিয়ে রেখেছে। তখন আনাকা একজন পুলিশকে ডেকে এনে আদেশ দেয় যে দ্রুত আস্থির দোকান থেকে তার কম্পিউটারগুলো নিয়ে আসতে। এরপর পানিশ আনাকাকে আরো একটা জায়গায় নিয়ে যায় যেখানে পুলিশের আড়ালে অবৈধ জিনিসপত্র পাওয়া যেত, কিন্তু সেখানে তারা তেমন কোনো কিছু খোঁজই পায় না। এরপর পানিশ আলোকের টরেন্ট সার্ভার খুঁজতে খুঁজতে একটা ক্লু খুঁজে পায় এবং দ্রুত পূজাকে ডেকে এনে বলে আলোক তোমার ছবি, ভিডিও এবং ভয়েস ওভার দিয়ে একটা ভিডিও ক্রিয়েট করে টরেন্ট আপলোড করে দিয়েছে, কিন্তু আমি বুঝতে পারছি না আলোক তোমার ভিডিও এখানে কেন আপলোড করেছে। ঠিক তখনই পুলিশ আস্থির সকল কম্পিউটার সেখানে নিয়ে আসলে তারা দুজনে পুরো অবাক হয়ে যায় কারণ এইখানে ছিল অসংখ্য কম্পিউটার। পরের দৃশ্যে আমরা আলোককে অবিনাশের সাথে একটা ডিল করতে দেখতে পাই যেখানে আলোক বলে তোমাকে আমি একটা অ্যাকাউন্ট নাম্বার বলবো যা তুমি শুধু সিএম কে গিয়ে বলবে। এই ছোট্ট একটা কাজের জন্য আমি তোমাকে বিপুল অঙ্কের টাকা দেব যা তুমি কোনোদিন দেখোনি। আর আমরা তো জানি যে এসআই টাকার জন্য যে কোনো কিছু করতে পারে, তাই সে এই ডিলে রাজি হয়ে যায় এবং সিএম কে গিয়ে ওই নম্বরটা বলে দেয়। তবে সিএম এই নম্বরটা শোনার সাথে সাথে মারাত্মক রকমের টাস্কি খেয়ে যায়, তাই সে দ্রুত একটা বন্দুক নিয়ে চলে যায় আলোকের সাথে দেখা করতে। সেখানে গিয়ে সিএম জিজ্ঞেস করে তুই আমার সুইস ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার কই পেলি? তখন আলোক বলে বিষয় এটা নয় যে আমি আপনার অ্যাকাউন্ট নাম্বার কোথায় পেলাম, আসল বিষয় হলো আপনার অ্যাকাউন্টে 2000 কোটি টাকার ব্ল্যাক মানি কোথা থেকে আসলো। এই সব কথা শুনে সিএম আলোককে তার কাছ থেকে কি চায় সেটা জিজ্ঞেস করলে আলোক বলে কিছু বছর আগে একজন ইতালিয়ান হ্যাকার সুইস ব্যাংক থেকে চুরি করা প্রায় 1.5 লক্ষ ডাটা কিনে নিয়েছিল। সেখানে 4000 অ্যাকাউন্ট ছিল ইন্ডিয়ানের, যার মধ্যে একটি আছে আপনার অ্যাকাউন্ট। সেই ইতালিয়ানের এখন এই অ্যাকাউন্টগুলোর ফিঙ্গারপ্রিন্ট প্রয়োজন। সেই ইতালিয়ান হ্যাকার প্রায় সবকিছুই সেট করে ফেলেছে, কিন্তু তার টাকা উইথড্র করার জন্য প্রয়োজন হবে ফিঙ্গারপ্রিন্ট, যা এই মুহূর্তে আছে আমার কাছে। তবে ইতিমধ্যে তার সাথে আমার একটা ডিল হয়ে গেছে। এখন আপনি যদি আমাকে এই জায়গা থেকে বের করতে সাহায্য করেন তাহলে আমি শুধু আপনার ফিঙ্গারপ্রিন্টটা সেই ইতালিয়ানকে দেব না। এটা শুনে সিএম অনেক রেগে যায় এবং আলোকের উপরে হঠাৎ গুলি চালাতে শুরু করে, কিন্তু আলোক নিজেকে বাঁচিয়ে একটা দেওয়ালের সাপোর্ট নেয় আর বলে আপনি যদি আজকে আমাকে মেরে ফেলেন তাহলে কালকে আপনার সকল দুর্নীতি ফাঁস হয়ে যাবে, কারণ আমি আপনার সকল ব্ল্যাক মানির রেকর্ড একটা ভিডিও করে ইউটিউবে ছেড়ে রেখেছি এবং আমি যদি এখান থেকে বের না হই তাহলে অটোমেটিকলি কালকে এই ভিডিওটা পুরো দুনিয়ার সামনে পাবলিশ হয়ে যাবে, আর এতে করে আপনার কাছে থাকবে না কোনো পাওয়ার আর থাকবে না কোনো টাকা পয়সাও। কিন্তু সিএম আলোকের কোনো কথাই শুনে না এবং প্রতিটা নিউজ চ্যানেলে গিয়ে তাদেরকে বিপুল পরিমাণে টাকা দিয়ে আগে থেকেই কিনে রাখে যাতে তারা এই রিলেটেড কোনো নিউজ পাবলিশ না করে। কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই নিউজটা ইতিমধ্যে ছড়িয়ে পড়ে যে একজন হ্যাকার 80 কোটিরও বেশি নাগরিকের সুধা অ্যাকাউন্ট হ্যাক করে ফেলেছে। পরের দিন আলোক ও আস্থিকে কোর্টে চালান করা হলে তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকায় পুলিশ কাস্টাডি থেকে তাদের ছেড়ে দেওয়া হয়। তবে কোর্ট থেকে বেরিয়ে আলোক পূজাকে জিজ্ঞেস করে আচ্ছা এতদিন সাথে থেকেও কি তুমি সত্যি আমায় ভালোবাসোনি? জবাবে পূজা জানায় একজন ক্রিমিনালকে সে কখনোই ভালোবাসতে পারে না। এরপর আলোক আস্থির কাছে গেলে আস্থি আলোককে অনেক ঝাড়তে থাকে কারণ তার জন্যই সে এত বড় একটা কেসে ফেসে গিয়েছিল। তবে আস্থি বলে আমার উচিত ছিল সেদিন তোর কথা না শুনে আরো বেশি বেশি করে ইন্টারভিউ দেওয়া, তাহলে অন্তত আমার শরীরে এতগুলো মারের দাগ পড়তো না। তখন আলোক জানায় তোর শরীরে আঘাতের দাগ কোথা থেকে এসেছে সেটা কোনো বড় বিষয় নয়, বড় বিষয় হচ্ছে আমরা এই দাগের বিনিময়ে কি হাসিল করতে পেরেছি। যা আমি তোকে তোর প্রতিটা দাগের বিনিময়ে 1 কোটি করে টাকা দেব, আর হ্যাঁ তোকে ওয়েলকাম জানাই
কারণ আমরা এখন 200 কোটি টাকার একটা কোম্পানি শুরু করতে যাচ্ছি। এই কথা শুনে আস্তি অনেক অবাক হয়ে যায়। ওই রাতে আমরা আলোককে সেই ইতালির হ্যাকারের কাছে সকল ডাটা সেল করতে দেখি, যেখানে সে তাকে টরেন্ট সার্ভারে গিয়ে মুভিগুলো দেখতে বলে, কারণ সেখানে সকল ডাটা লুকানো ছিল। অন্যদিকে পানিশ বের করে ফেলে যে আলোক আসলে ডাটাগুলো কোথায় লুকিয়ে রেখেছিল। টরেন্ট সার্ভারের যেই ভিডিওটা আলোক পূজার ছবি দিয়ে এডিট করেছিল, সেখানকার একটা ছবির মধ্যে সেই ডাটাগুলো লুকানো ছিল, আর এই ভিডিওটার নাম ছিল গুলতো। এছাড়াও এটা জানা সত্ত্বেও পানিশ এবং পূজা আলোকের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারে না, কারণ ভিডিওটা পূজার ইমেল দিয়েই আপলোড করা হয়েছিল। আর এইটা যদি পুলিশ জানতে পারে তাহলে আলোকের চেয়ে পূজারই বেশি সমস্যা হবে। এছাড়াও সুধা অ্যাকাউন্ট যে হ্যাক হয়ে গেছে সেটা আলোক আগে থেকে একজন ভালো সাংবাদিককে জানিয়ে রেখেছিল, এবং সেখানে ওই সাংবাদিককে বলে দিয়েছিল যে এই নিউজটা আপনারা কখন এবং কবে সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করবেন। আর এভাবেই সবাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সুধা অ্যাকাউন্ট যে হ্যাক হয়ে গিয়েছিল তা জানতে পেরেছিল। এদিকে সিএম এর কালো টাকার কথা মিডিয়াতে চলে গেলে সিএম এবার গ্রেফতার হয়ে যায়। এরপর আমরা আলোককে দেখতে পাই যে সে এখন নিজেই একটা হ্যাকিং কোম্পানি চালু করেছে। সেখানে সে সবার উদ্দেশ্য বলে, আমি কারোর জন্য কোনো হিরো নই, আমি মানি যে আমি অপরাধ করেছি, তবে সেই অপরাধের মাধ্যমে যদি অন্য কারোর জীবন সংশোধন হয় তাহলে আমি সেটা ভালোই করেছি। ঠিক এমনই একটা সিনের মধ্যে দিয়ে এই মুভিটা এখানেই শেষ হয়।